আসসালামু আলাইকুম। আমি জনশিকদার জয় আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানবো গত বছরের মোস্ট পপুলার একজনের কাছ থেকে তার ভিসা এক্সপিরিয়েন্স। আমার সাথে আছে আবির হোসেন আদি। তো আদি, বলেন আপনার গত বছরের ফুল জার্নিটা আজকে আমরা শুনবো। আপনি কবে অ্যাপ্লিকেশন করলেন এবং কবে অফার লেটার পেলেন এবং আপনার ভিসা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। শুরুতে আপনার পরিচয় দিয়ে শুরু করেন। আপনি কোন সাবজেক্টে আসছেন এখানে এবং ব্যাচেলর নাকি মাস্টার? আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ আবির হোসেন আদি। তো আমি বর্তমানে পলিটেকনিকেতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আন্ডার গ্রাজুয়েট করতেছি। তো আমি আসছিলাম হইতেছে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে, জোর করে আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করাই দিছে। আচ্ছা, ওইটা অন্য বিষয়। আপনি অ্যাপ্লিকেশন করলেন কবে? অ্যাপ্লিকেশনটা করছি হচ্ছে আপনার এপ্রিলের শুরুর দিকে, কারণ আমি আইএলটিএস দিয়েছিলাম মার্চ মাসের শেষ দিকে। আমার টার্গেট ছিল ইটালি অনেস্টলি, কিন্তু পরে দেখলাম যে তার মানে গত বছরের আগের বছর ইতালিতে আর কি তেমন একটা ভিসাও ছিল না, স্টুডেন্ট ভিসা, তাই রিস্ক না। আর রোমানিয়াতে দেখতেছিলাম যে ভালো প্রোফাইল থাকলেই নাকি ভিসা হচ্ছিল 100% শিওর। তো সেই লোভে পড়ে রোমানিয়াতে অ্যাপ্লিকেশন করছি এপ্রিল মাসের শুরুর দিকে। আর অফার লেটার পাইতে পাইতে জুলাই মাস হয়ে গেছিলো। তো তখন আবার ওই যে আন্দোলন হলো দেশে, স্টুডেন্ট মুভমেন্ট, তখন টিউশন ফি নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তো যাই হোক, সব বাধা অতিক্রম করে টিউশন ফি দিতে পারছিলাম। তারপরে টিউশন ফিটা কতদিন পর দেওয়া লাগে অফার লেটার পাবার? এমনি বেসিক্যালি পলিটেকনিকেতে 20 দিন সময় দেয়, কিন্তু এই যে গত বছর স্টুডেন্ট মুভমেন্ট হইতেছিল, তো ওরা একটু কনসিডার করছিল, ওরা আনলিমিটেড টাইমই ধরা ছিল আর কি। 2-1 মাসের দেরিতে দিলেও কিছু বলে নাই গত বছর, কারণ বাংলাদেশে স্টুডেন্ট মুভমেন্ট চলতেছিল। আচ্ছা, সেক্ষেত্রে বলা যায় আসলে ইউপিবি খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি, যেহেতু বাংলাদেশে একটা আন্দোলন হচ্ছিল গত বছর। আমরা ইন্টারনেট একদম ইন্টারনেট বন্ধ ছিল জুলাই বলা চলে অনেকটা, এবং ব্যাংক সার্ভিস খারাপ ছিল, এই জন্য ওরা প্রায় আনলিমিটেড সার্ভিস সময় আমাদেরকে দিয়েছিল। হ্যাঁ, ইউপিবি ব্যাপক স্টুডেন্ট ফ্রেন্ডলি। আসলে আমরাই আর কি পলিটেকনিকারে তেমন একটা মর্যাদা দিতে পারি না। আচ্ছা অনেস্টলি আর কি সবার কাছ থেকে। আচ্ছা, জুলাইতে অফার লেটার পেলেন আপনি, তারপর হচ্ছে গিয়ে আপনি আপনার টিউশন ফি দিলেন জুলাইতে। তো তারপর আপনার পরবর্তী কাজগুলো ইন্ডিয়ান ভিসা কীভাবে নিলেন? ইন্ডিয়ান ভিসা নিয়ে আসলে আমি প্রথম থেকে খুবই কনফিডেন্ট ছিলাম অনেস্টলি ইন্ডিয়ান ভিসা নিয়ে, যে প্রথমবার অ্যাপ্লিকেশন করলেই ভিসা পাওয়া যাবো। তো ইন্ডিয়ান ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাইতে একটু ঝামেলা হয়েছিল। অ্যাপয়েন্টমেন্ট পাইতে 2 দিনের মতো টাইম লাগছিলাম, নিজেই আর কি ট্রাই করে অ্যাপয়েন্টমেন্ট পাইছিলাম। তো তারপর নিয়ে ঢাকা আইব্যাকে আমার কাগজপত্র জমা দিলাম। 2 দিন ছিলাম ঢাকায়, পরে দেখি যে ভিসা হয়ে গেছে প্রথম অ্যাটেম্পটেই। আচ্ছা, অনেক ডকুমেন্ট দিয়েছিলাম আর কি, এমন ডকুমেন্ট দিয়েছিলাম যে ওরা রিজেক্ট করার সাহস পায় না এখানে। মানে আসলেই প্রুফ দিতে যে আমি রোমানি এম্বাসি ফেস করতে দিচ্ছি, অনেক কিছু দিয়েছিলাম, পরে রিজেক্ট করে না। পরে ইন্ডিয়াতে গেলাম সম্ভবত অক্টোবরের 10 তারিখের দিকে, না 10 না, অক্টোবরের 8-9 তারিখের দিকে হবে, এক্স্যাক্টলি মনে নাই। আচ্ছা, আপনার এম্বাসি ইন্টারভিউ ছিল কত তারিখে? 11 তারিখে, অক্টোবরের 11 আচ্ছা, তারিখে। 2024 সালে অক্টোবর 11 তারিখে এম্বাসি ইন্টারভিউ ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখন আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছি। তো আপনার এম্বাসি ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স শুনবো। অ্যাম্বাসেডর আপনাকে কী কী কোশ্চেন করছিল? ও আচ্ছা, 11 তারিখে সকালবেলা আর কি 8:30 যখন বাজে, ওই টাইমের দিকে আমরা এম্বাসিতে চলে গেছি। মানে অনেকজনের ইন্টারভিউ ছিল, কিন্তু গেছি সিরিয়ালে দাঁড়াইছি। তো আমার ইন্টারভিউ করছিল 5 নাম্বার কাউন্টারে। আমার আগে যিনি ইন্টারভিউ দিছে উনি 5 নাম্বার কাউন্টারে মানে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার বেশি ধরে ওনার কোশ্চেন করতেছিল। তো একটু নার্ভাস হয়ে গেছিলাম, এটা স্বাভাবিক নার্ভাস হওয়া। তো গেলাম, গিয়া উনি আমার প্রথমে জিজ্ঞেস করতেছে যে মানে প্রথমে বলতেছে আমার ডকুমেন্টগুলো ট্রেতে রাখতে। কারণ আমি রাখলাম, নার্ভাস তো, তোর কেমনে রাখতে হবে ওইটা আমার মাথায় কাজ করতেছে, আমি উল্টোভাবে রেখে দিচ্ছি। তো উনি কিছু বলে নাই। তো পরে আমি আবার আরেকটা কাম করছি, আমি ম্যাডাম রে বলে ফেলছি যে সালুত ম্যাডাম। কি তারপরে ম্যাডামে আমারে বলতেছে যে ও সালুত ম্যাম, হাউ আর ইউ। পরে উনি আমারে বলতেছে যে ইউ শুড নট ইউজ সালুত উইথ মি, ইউ ক্যান ইউজ ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড আদার মেল কলিগস। আমি তো পুরো মানে ব্যাপার চেকা খেয়ে গেছি। আসলে ব্যাপারটা হচ্ছে, আমি ইন্টারভিউর আগের দিন রাতে ChatGPT আস্ক করছিলাম রোমানিয়ান ভাষায় হ্যালো কেমনে কয়। তো ওই ChatGPT আমার বলে দিয়েছিল সালুত বলতে। তা এটা যে বেটামিন ছেড়ে কইতে লাগে তা তো আর আমি জানতাম না। পরে আর কি আরও একটু বেশি নার্ভাস হয়ে গেছি। পরে আমারে বললো যে, পরে আমি ম্যাডামরে বললাম মানে সত্য ঘটনা যেটা, ChatGPT আস্ক করছিলাম, ChatGPT আমার এটা সাজেশন দিয়েছে। তারপরে আমার জিজ্ঞেস করলো আমি ইন্ডিয়া আসছি কবে। পরে আমি বললাম ইন্ডিয়া আসছি 2-3 দিন আগে। পরে ট্রেনে করে বর্ডার থেকে মানে কলকাতা থেকে পর্যন্ত আসছি, ম্যাডামরে বললাম। তারপর আমার জিজ্ঞেস করলো যে ইউ গ্র্যাজুয়েটেড ইন 2023 রাইট? পরে আমি বললাম ইয়েস, ফ্রম অমুক কলেজ।
তারপরে জিজ্ঞেস করলো হোয়াই ডিড ইউ চুজ রোমানিয়া ফর স্টাডিজ। এই তো সবাই করে এই কোশ্চেন, সবচেয়ে কমন কোশ্চেন। এই কোশ্চেনের আনসার যত ইউনিক হয়ে যাবো ভিসার পসিবিলিটি তত পারে। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য কথা। তো আমি বলছিলাম মানে আমি আবার বেশি একটা ইউনিক হইতে পারি না, এই যে সত্য কথা। আমি ট্রাই করছি, মানে আমি একই কথা মানে অন্য ওয়েতে বলার ট্রাই করছেন। হ্যাঁ, আমি আর কি বলছিলাম যে এই ভার্সিটির সব ফ্যাসিলিটির কথা, মানে ভার্সিটিতে ফিউচার মানে ফিউচার এডুকেশনাল ডেস্টিনেশন হিসেবে আমার ভার্সিটি আমারে খুব ভালো একটা সাপোর্ট দিতে পারবো আর কি, এরকম কথা বলছিলাম। মানে রিজনেবল টিউশন ফিতে এটা বুঝতে আমি অনেক কিছু বলতে চাইছিলাম, কিন্তু ম্যাডাম আমার এটা বলার পরে থামাই দিছে। আচ্ছা, আরও যে কথা শিখে গেছিলাম আমি, মনে করেন ভার্সিটিতে যত প্রফেসর আছে, মানে আমার ডিপার্টমেন্টের আর কি, যখন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি, অনেক জনের নাম, তারপরে কার কয়টা সাইটেশনস আছে, তারপরে মানে কে কয়টা অ্যাওয়ার্ড পাইছে, এগুলো পর্যন্ত আমি মুখস্থ করে গেছিলাম। মানে এনাফ একটা প্রিপারেশন নিয়ে গেছেন যাতে হ্যাঁ। আপনার ভিসা পসিবিলিটি মানে আপনি অ্যাট লিস্ট ইন্টারভিউটা খুব ভালো দিতে পারেন। হ্যাঁ এইটাই পরে আর কি এটার পরে তো আমি বলতে পারি নাই, তো এটা আসলে মনটা একটু খারাপ হয়ে গেছে, এত কিছু শিখে গেলাম কিন্তু কিছু বলতে পারলাম না। আচ্ছা, পরে উনি আমার জিজ্ঞেস করলো যে আমার কোনো আত্মীয় স্বজন আছে কিনা বাইরে পড়াশোনা করে, তো বললাম না, আমি প্রথম এই রাস্তা চুজ করছি। তারপর আমার কোনো বন্ধু আছে কিনা, পরে বললাম আমার একটা ছোটোবেলার বন্ধু আছে, ওই ইউকেতে পড়ে, মানে ওর কথা বললাম, ওই কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্ট, আর টিউশন ফি কত, মানে টিউশন ফিটা বেশি বললাম আর কি, ওই ইউকের একটা নেগেটিভ বললাম আর কি ওনারে, আমার জন্য ইউকেটা অ্যাফোর্ডেবল মানে না। এটা আমি এটাও বুঝাই দিচ্ছি যে ইউকে আমার জন্য অ্যাফোর্ডেবল না। তারপরে আমাদের তখন উনি স্পন্সরশিপ এফিডেভিট চেক করতেছিল। আচ্ছা, ওই এফিডেভিট চেক করার সময় উনি আমার জিজ্ঞেস করছে আমার আম্মু কী করে আর কি, মানে উনি মেইনলি দেখতেছিল যে এফিডেভিটের কথা আর আমার মুখের কথা মিলে কিনা। পরে আমি বলছিলাম যে আম্মুর একটা ক্যাফে আছে, তো ওইটার যাতে ইনকাম ওইটা দিয়ে উনি আমাদের সাপোর্ট দিব, আমার টিউশন ফি। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আপনার স্পন্সর ছিল আপনার মা। হ্যাঁ, আমার আম্মু ছিল আচ্ছা। স্পন্সর, আম্মুর বিজনেস দেখাইছিলাম, তো ওই আর কি আম্মুর ক্যাফে আছে, তারপর এটা এতটুকুই ছিল। আর ওই যে বলছিলাম যে আমাদের আমাদের 2টা বাড়ি আছে ঢাকায়, ওইটা থেকে মানে ভালো পরিমাণ একটা রেন্ট আসে, ওইটা দিয়ে আমাদের ইজিলি চলে যায়, আর আমার টিউশন ফি ইজিলি ম্যানেজ করা সম্ভব আর কি। আচ্ছা, গত বছর তো অনেকের প্যারেন্টসের ব্যাংক স্টেটমেন্ট চাইছিল, তো সেক্ষেত্রে আপনার ব্যাপারে কি এই ব্যাপারে কিছু বলছো নাকি? না আমার থেকে এরকম কিছু চাই নাই। আমার দিন আসলে আমি কেউ দেখি নাই ওটা দিতে, আমাদের সবার সামনের জন্য দেয় নাই, তো পরে ওটা নিয়ে আর ঝামেলাও হয় নাই, কেউ দেয় নাই ওইটা। তবে ওইটা 1 নাম্বার কাউন্টারে শুনছি বেশি চাইছে, 5 নাম্বার কাউন্টার থেকে ওইটা চাই নাই, কারো কাছেই চাই নাই। প্রথম হয়তো 2-1 দিন চাইছে, কিন্তু তারপর থেকে কারো কাছে চাই নাই 5 নাম্বার কাউন্টারে। তারপরে উনি আমাদের জিজ্ঞেস করে যে আমি অন্য কোনো দেশ নিয়ে রিসার্চ করছি কিনা, তো আমি তো প্রিপারেশন নিয়ে গেছি ভালো মতো। মালয়েশিয়াতে বলছি যে মালয়েশিয়ানরা ব্যাপক রেসিস্ট, আমি মানে ওইখানে অনেক বাংলাদেশি স্টুডেন্ট অলরেডি আছে, তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে, তো ওইখানে আর কি ওনারা রেসিজমের শিকার হচ্ছে প্রতিনিয়ত আর কি, এই কথাটা বলছি। তারপর লিথুয়ানিয়ার কথা বলছি, পলিটেকনিকা থেকে টিউশন ফি ডাবল। হাঙ্গেরির একটা খারাপ দিক বলছি, মানে খারাপ দিক বলতে একটা নেগেটিভ দিক বলছি, খারাপ যে এটা বলতেছি না, মানে জাস্ট বোঝানোর জন্য আমি রোমানিয়া চুজ করছি। তারপরে উনি আমার জিজ্ঞেস করতেছে যে হোয়াট উইল ইউ ডু আফটার ইউর গ্র্যাজুয়েশন। তখন স্বাভাবিকভাবে বলছি যে আমার নিজের একটা আইটি ফার্ম দেওয়ার ইচ্ছা আছে, বাংলাদেশে তেমন পাওয়ারফুল আইটি কোম্পানি আসলে নাই আর কি, আর থাকলেও তাদের সিকিউরিটি ব্যবস্থাটা খুবই খারাপ। তারপর আসলে মানে গেম চেঞ্জিং কোশ্চেন, যেটা আসলে একেবারে ইমাজিন করার মতো ছিল না যে এরকম একটা কোশ্চেন করতে পারিনি। মানে বিগত কয়েকদিন মানুষের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শুনে আর কি এটা ভাবছিলাম না যে এরকম কোশ্চেন করবো। তো উনি আমরা জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ অ্যান আইটি ফার্ম। পরে আমি আসলে ভেবা চেয়ে খাওয়ার মতো অবস্থা, হঠাৎ করে ওইরকম সিচুয়েশনে কেমন বলি, তো আমি বলতে পারছি যে মানে মাথায় যেটা আসছে যে বেসিক্যালি যে কোম্পানিগুলো এই সফটওয়্যার তৈরি করে আর বিভিন্ন ধরনের এই মানে আইটি রিলেটেড আইটি রিলেটেড সলিউশন দিই, এইগুলো আর কি বলছি। তো উনি মোটামুটি স্যাটিসফাই হয়েছিল। তো পরে আবার আমার জিজ্ঞেস করে আরেকটা গেম চেঞ্জিং কোশ্চেন, সেটা হচ্ছে যে হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন ইউর আইটি ফার্ম অ্যান্ড আদার আইটি ফার্ম ইন বাংলাদেশ। তখন তো মনে করেন আরও নার্ভাসের মতো অবস্থা। তো তা কিছু দিন আগের একটা ঘটনা মনে পড়লো যে ওই বাসার পাশের একজনের এনআইটির ইনফরমেশন লাগতো, তো ওই এক টেলিকম এজেন্ট চিনেন তো, যে মানে বুঝতে পারতেছেন যে রিচার্জ করে যারা কম্পিউটারের দোকান বলি আমরা, ওইখানে যে 10 টাকা না 20 টাকা দিয়ে আর কি উনি ওনার এনআইটির ইনফরমেশন বাইর করে আনছিল আর কি, ওই যে পাসপোর্ট করার সময় লাগে সার্ভার কপি বলে যায় ওইগুলা। তো এটা তো খুবই খারাপ না বলেন, একটা সাধারণ টেলিকম এজেন্ট আমাদের ইনফরমেশন
পার্সোনাল ইনফরমেশন বাইক করে দিয়ে দিতেছে এরকম 10 টাকা 20 টাকার বিনিময়ে। তো আমি এটাই বলছি ওনারা যে মানে সরকারি যে ওয়েবসাইটগুলো আছে এগুলো যারা আর কি বর্তমানে করতেছে মানে হোস্ট করতেছে তাদের সিকিউরিটি সিস্টেমটা ততটা ভালো না। তা আমি ভবিষ্যতে আইটিএম দিলে আর কি ইনশিওর করবো যেন এই ধরনের সমস্যা যেন না হয়। তো এটা শুনে উনি খুব ভালো স্যাটিসফাই ছিল আর কি, মুখ দেখে মনে হয়েছিল। তো আরও বলছিলাম কিছু, অতটা মনে নেই ভালো মতো। তো তারপর উনি আমার বললো যে ওকে ইউর ইন্টারভিউ দেবো ইউ গো নাও। তো আসার আগে আমি ম্যাডামরা আরেকবার সরি বলে আসছি সালুদ বলার জন্য। তো উনি তো ওইবার উনি হাসা দিছে, তো সমস্যা নেই তুমি থাও। এই ছিল ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। তারপরে প্রায় মাসখানেক না 11 তারিখে ইন্টারভিউ দিছি, নভেম্বরের 5 তারিখে সকালবেলা মেইল আসছে। ঘুমাইছিলাম, তো তার আগে তো অনেক ভাই ব্রাদার সাথে ছিলাম, তো ওনাদের ভিসা রিজেক্ট হয়েছে, মন খারাপ ছিল এমনি। তো ভাইদের বিদায় টিদায় দিয়ে এসে ওই দিন হয়তো 2টা ভাই আর কি, ওদের নাম না বলি, ওনারা চলে গেলো। সকালে ওনাদের গাড়িতে উঠে দিয়ে এসে আমি আবার শুয়েছি। তারপর ঘুম থেকে উঠছি, উঠে মেল চেক করে দেখি, মেল বক্স চেক করে দেখি যে মেল আসছে হিসাব করে, অনেক খুশি হয়ে গেছিলাম। যাই হোক ওদিনকার অনুভূতি ভাই বলে বোঝানোর মতো না। আলহামদুলিল্লাহ। তো আসলে ভাগ্য এবং নিজের ডেডিকেশন থাকলে আসলে ভিসাটা অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায়। হ্যাঁ, ভিসা ইন্টারভিউ দেওয়ার আগে নিজে একটু ওইভাবে প্রিপারেশন নিয়ে গেলে ভিসা হওয়ার চান্সও অনেক ক্ষেত্রে হয়। যেমন আমি নিজের ক্ষেত্রে বলতে পারি, আমাকে ম্যাথ করতে দিচ্ছে, তারপর প্রথম ব্যক্তি যারা ম্যাথ করতে দিচ্ছে গত বছর। হ্যাঁ, এবং আমার রুমমেট পরে কোডিং করতে দিয়েছিল, ও খুব ভালো কোডিং করে দিছে এবং ভিসা অফিসারকে স্যাটিসফাইড করতে পারছে। এবং সবাইকেই যারা আসলে নিজের কোয়ালিটিটা দেখাইতে পারতেছে ওনাকে, ওদেরই ভিসাগুলো সিকিউর হয়েছে। আমি বলবো না যে মানে যাদের ভিসা রিজেক্ট হয়েছে ওদের কোয়ালিটি ছিল না, অনেকের অনেক বেশিও ছিল, বাট আসলে ওদের লাকটা ফেভার করে নেয়। হ্যাঁ, লাকটা ফেভার করে না। আসলে ভিসার তো একটা ক্যাপাসিটি থাকে, সবাই যে ভিসা দিবে এটা আসলে আশা করাটা ভুল। এখন ওদের দেশে ওরা যদি একটা করে থাকে যে 300 জনের ভিসা দিবে, ওরা তো 300 জনের উপরে ভিসা দিতে পারবে না। অ্যাপ্লিকেন্ট যদি 3000 থাকে তো তখনও 300 জনের ভিসা দিবে, আবার অ্যাপ্লিকেন্ট 500 জন থাকলেও 300 জনের ভিসা দিবে। তো এটা আর কি আমাদের ব্যাপারটা মেনে নিতে হবে। ভিসা না পাইলে যে সব শেষ এটা না, সামনে অন্য রাস্তা অবশ্যই আল্লাহ তাআলা লেখা রাখছেন, এটা ফলো করতে হবে। আচ্ছা, 2025 সালে অনেকেই রোমানিয়াতে অ্যাপ্লিকেশন করতে চাইতেছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাই অ্যাপ্লিকেশন আসলে যদি প্রোফাইল ভালো থাকে, মানে প্রোফাইল ভালো বলতে 4 পয়েন্ট, বা আমি বলতেছি না যে 4 পয়েন্টের নিচে থাকলে অ্যাপ্লিকেশন করবেন না, অবশ্যই করতে পারেন। তবে এই প্রোফাইল যাদের 4 পয়েন্ট আর আইএলটিএস 5.5 মিনিমাম, তারা নির্দ্বিধায় করতে পারেন। আর অবশ্যই ধৈর্য রাখতে হবে। আর একটু 19-20 হতে পারে, মানে 19-20 বলতে ধরেন ভিসা রিজেক্ট হতে পারে, এই ধরনের মন মানসিকতা নিয়ে আগাইতে হবে। আর আরেকটা মেন ব্যাপার হচ্ছে ইন্ডিয়ান ভিসা তো এখন পাওয়া একটু টাফ। তো থাইল্যান্ড, ভিয়েতনাম এইসব দেশে আর কি হয়তো এম্বাসি ফেস করা লাগতে পারে। তো এটার একটা মানসিক প্রস্তুতি নিয়ে রাখা লাগতে পারে আর কি। আর এই ডেডিকেশন দিয়ে আগাইতে হবে। আর কাগজপত্র সব সুন্দর মতো গোছায় আগাবেন, তাইলে আশা করা যায় যে ভিসা রিজেক্ট হবে না। আর ডকুমেন্ট আর ইন্টারভিউর উপরে ভিসাটা খুব ভালোভাবে নির্ভর করে। ডকুমেন্ট যত অ্যাকুরেট হবে আর ইন্টারভিউ যত ভালো দেবেন, ভিসার পসিবিলিটি ততটা বেশি হবে। তাও আল্লাহ তাআলা ভাগ্যে যেটা লেখা রাখছে ওইটাই হবে। ধন্যবাদ দাদি, আশা করি পরবর্তী বছর যারা আসবে তাদের অনেক হেল্প হবে যথাযথ ইনফরমেশন দেওয়ার জন্য। হ্যাঁ, সমস্যা নেই, ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।